আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমাদের শরীর বা প্রকৃতির এত সব সূক্ষ্ম জিনিস নিজেদের ব্যালেন্সটা ঠিক রাখে কিভাবে? আজ আমরা ঠিক এই ব্যালেন্সের পেছনের কেমিস্ট্রিটাই একটু সহজ করে জানব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন, যেটা আমাদের সবার সাথেই জড়িত। আমরা সারাদিন কত কিছু খাই, তাই না? কিন্তু কখনো কি ভেবেছি এত কিছুর পরেও আমাদের রক্তের পিএইচ কিভাবে একদম কাঁটায় কাঁটায় ঠিক থাকে? এটাই কিন্তু সেই রহস্য, যেটা আমরা আজ ভাঙতে চলেছি। এই যে দেখুন, সংখ্যাটা হলো প্রায় 7.4। মানে মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ হলো এটা। সামান্য এদিক ওদিক হতেই পারে, কিন্তু আমাদের শরীর কিন্তু দিনরাত এক করে এই সংখ্যাটাকে প্রায় স্থির রাখার জন্য কাজ করে যায়। আর এখানেই কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াস। এই 7.4 থেকে যদি মাত্র 0.5 এদিক ওদিক হয়, তাহলেই কিন্তু জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। তার মানে বুঝতেই পারছেন, এই স্থিতিশীলতা ধরে রাখার জন্য আমাদের শরীরে নিশ্চয়ই অসাধারণ কোনো একটা সিস্টেম কাজ করছে। তাহলে এই জীবন মরণের খেলার সমাধানটা কি? উত্তরটা লুকিয়ে আছে কেমিস্ট্রির এক সাইলেন্ট হিরোর কাছে, আর তার নাম হল বাফার দ্রবণ। একদম সহজ করে বললে, বাফার হলো এমন একটা দ্রবণ যার মধ্যে আপনি বাইরে থেকে একটু অ্যাসিড বা বেস বা ক্ষার যাই মেশান না কেন, সে কিন্তু নিজের পিএইচ লেভেলটা প্রায় একই রাখে। মানে সে তার মেজাজটা একদমই হারায় না। নিজের পিএইচ ধরে রাখার এই ক্ষমতাটাই হলো বাফারের আসল জাদু। ব্যাপারটাকে আরও সহজে বুঝতে চাইলে একটা কেমিক্যাল থার্মোস্ট্যাটের কথা ভাবুন। ঠিক যেমন একটা থার্মোস্ট্যাট ঘরের তাপমাত্রাকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখে, বাফারও ঠিক সেভাবেই একটা সিস্টেমের পিএইচকে আটকে রাখে। তাহলে কি এমন বিশেষত্ব আছে এই বাফারের মধ্যে? আচ্ছা, এদের কিছু সুপার পাওয়ার আছে বলা যায়। যেমন এদের একটা ফিক্সড পিএইচ ভ্যালু থাকে। বাইরে থেকে অ্যাসিড বা বেস যোগ করলেও এরা সহজে বদলায় না। এমনকি দ্রবণটাকে যদি আরও পাতলাও করা হয়, তাহলেও এদের পিএইচ প্রায় একই থাকে। আর এরা কিন্তু অনেক লম্বা সময় ধরে স্টেবল থাকে। এই সব মিলেই বাফার এত বেশি কাজের। আচ্ছা, তো প্রশ্ন হলো, বাফার দ্রবণ এই দারুণ কাজটা করে কিভাবে? চলুন এবার ওদের সেই সিক্রেট রেসিপি বা ভেতরের গঠনটা একটু দেখে নেওয়া যায়। বাফার কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো অ্যাসিডিক বাফার, যেটা তৈরি হয় একটা দুর্বল অ্যাসিড আর তারই একটা সঙ্গী লবণ দিয়ে। যেমন ধরুন অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট। আর ঠিক তার উল্টোটা হলো বেসিক বা ক্ষারীয় বাফার। ওটা তৈরি হয় একটা দুর্বল বেস বা ক্ষার আর তার সঙ্গী লবণ দিয়ে। আসল কথাটা হলো, এই যে একটা দুর্বল পার্টনার আর একটা শক্তিশালী পার্টনারের জুটি, এটাই বাফারের আসল শক্তি। এরাই একে অপরকে সাহায্য করে পিএইচটাকে স্থির রাখে। এখন আমরা এমন একটা সমীকরণের কথা জানব, যেটা দিয়ে শুধু বাফারের পিএইচ বোঝাই যায় না, বরং নিজের প্রয়োজন মতো একটা বাফার ডিজাইনও করে ফেলা যায়। এই যে দেখুন, এটাই হলো সেই বিখ্যাত হেন্ডারসন-হ্যাসেলব্যাক সমীকরণ। কেমিস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য এটা কিন্তু বাফারের পিএইচ ক্যালকুলেট করার একটা অসাধারণ টুল। সমীকরণটা দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর মূল কথাটা কিন্তু খুবই সোজা। একটা বাফারের ফাইনাল পিএইচ কী হবে তা দুটো জিনিসের ওপর নির্ভর করে। এক, যে অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে তার নিজস্ব ধর্ম বা পিকে ভ্যালু। আর দুই, দ্রবণের লবণ আর অ্যাসিড কী অনুপাতে মেশানো হয়েছে সেটার উপর। আর এই সমীকরণের ব্যবহার কিন্তু অনেক। এটা দিয়ে আমরা যে কোনো বাফার সলিউশনের পিএইচ মেপে ফেলতে পারি। আবার একটা নির্দিষ্ট পিএইচের বাফার বানাতে ঠিক কতটা লবণ আর অ্যাসিড লাগবে সেটাও বের করে ফেলা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সমীকরণটাই আমাদের বলে দেয় যে যখন লবণ আর অ্যাসিডের পরিমাণ সমান থাকে, তখন বাফার সবচেয়ে ভালোভাবে কাজ করে। বেশ, তাহলে তো অনেক কিছুই জানা গেল। চলুন এবার পরের ধাপে যাই। দেখি এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কোন একটা কাজের জন্য একদম পারফেক্ট বাফারটা বেছে নেওয়া যায় কিভাবে। এর জন্য একটা সহজ নিয়ম আছে। নিয়মটা হলো, যে পিএইচ দরকার তার কাছাকাছি পিকে ভ্যালু আছে এমন একটা দুর্বল অ্যাসিড বেছে নিতে হবে। সাধারণত টার্গেট পিএইচের প্লাস বা -1-এর মধ্যে পিকে ভ্যালুটা থাকলেই চলে। এই যে টেবিলটা দেখছেন, এটা আগের নিয়মটাকেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, প্রত্যেকটা বাফার সিস্টেমের একটা নির্দিষ্ট পিকে ভ্যালু আছে, আর সেই পিকে ভ্যালুর উপর ভিত্তি করে ঠিক করা হয় যে ওটা কোন পিএইচ রেঞ্জে সবচেয়ে ভালো কাজ করবে। যেমন অ্যাসিটেড বাফারের পিকে হলো 4.75, তাই ওটা 3.7 থেকে 5.6 পিএইচ রেঞ্জের মধ্যে দারুণ কাজ করে। আর এখন আমরা একদম শুরুর সেই প্রশ্নে ফিরে আসি। আমাদের রক্তের পিএইচ হল প্রায় 7.4। তাহলে এর জন্য কোনটা সবচেয়ে ভালো বাফার হবে? টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে ফসফেট বাফার।
কারণ এর PKA হল 7.21, যা 7.4-এর খুব কাছাকাছি। দেখেছেন, আমাদের শরীর ঠিক এভাবেই কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে নিজের ব্যালেন্স ধরে রাখে। তবে বাফার কিন্তু শুধু আমাদের রক্তেই কাজ করে না। ল্যাবরেটরি থেকে শুরু করে ওষুধ তৈরি, এমনকি প্রকৃতির আরও অনেক জায়গাতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, প্রকৃতি আর টেকনোলজির আর কোন কোন জায়গায় এই সাইলেন্ট গার্ডিয়ানরা আমাদের অজান্তেই ভারসাম্য রক্ষা করে চলেছে? একটু ভেবে দেখবেন কিন্তু।